সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রীতি ও শুভেচ্ছা জানাই। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যে অ্যাসাইনমেন্ট বিষয়ের কার্যক্রম চলছে, তারই ধারাবাহিকতায় ঢাকার ঐতিহ্যবাহী আহমেদ ওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ যে নিয়মিত আয়োজন চালিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রতিটা অ্যাসাইনমেন্টের আগে ক্লাসের ব্যবস্থা করে সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যার সহ সংশ্লিষ্ট সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যা সপ্তম শ্রেণীতে আছো, তোমরা এর আগে অনেকগুলো অ্যাসাইনমেন্ট শেষ করেছো। 5টি অ্যাসাইনমেন্টের কাজ তোমাদের শেষ হয়েছে, সবশেষ ষষ্ঠ অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটি তোমাদের সুন্দরভাবে সুচারুভাবে কমপ্লিট করতে হলে আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখা অত্যন্ত জরুরি। আমি এই মুহূর্তে তোমাদেরকে আহ্বান জানাবো, তোমাদের যারা বন্ধু আছে বা তোমাদের যারা পরিচিত আছে সবাইকেই ক্লাসটি শেয়ার করে দাও, সবাইকে জানিয়ে দাও, সবাই যেন এই মুহূর্তে ক্লাসে হাজির হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটু দেখে নিই যে আসলে আজকের অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি, বিষয়টা কি। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ষষ্ঠ অ্যাসাইনমেন্ট, শিরোনাম চিঠি, আর প্রশ্ন আমি অবশ্য লিখে দিয়েছি। তোমরা এটা জানো যে মনে করো তুমি মাহিন বা মোহনা, তোমার খেলার সাথী সাজিদ বা সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস বা নাফিসাকে একটি চিঠি লেখো। তো এই হচ্ছে আজকের অ্যাসাইনমেন্টের মূলত মূল কাজ। তো এই কাজটি করার আগে আমরা একটু জেনে নিই আসলে চিঠি কি। যেহেতু আজকে তোমাদের যেটি লিখতে হবে, একটি চিঠি লিখতে হবে তোমাদের বন্ধুর কাছে। তো চিঠি সম্পর্কে আমাদের একটু সংক্ষিপ্ত ধারণা জেনে নিই, আমরা একটু সংক্ষিপ্তভাবে জেনে নিই যে চিঠি জিনিসটা কি। আসলে চিঠি হচ্ছে যে কোনো চিহ্ন বা স্মারক। এক কথায় এটাকে সংক্ষেপে আবিধানিকভাবে যদি বলা যায় তাহলে এটাই বলতে হয় যে এটি একটি চিহ্ন বা স্মারক বলা যেতে পারে। তো আসলে আমরা যদি, সবথেকে মজার বিষয় হলো যে আমরা যদি অনেক আগের কালের কথা চিন্তা করি, যখন আমাদের এই কাগজ কলম ছিল না, তখন আমরা চিঠি কিভাবে লিখতাম, সেই বিষয়টি আমাদের থেকে একটু জেনে আসা খুব প্রয়োজন। তাহলে তোমাদের বিষয়টি আরও স্পষ্ট হবে। তো তোমরা শুনে মানে আনন্দিত হবে যে আসলে প্রাচীন আমলে যখন কাগজের প্রচলন ছিল না, তখন মানুষ গাছের পাতা, গাছের ছাল কিংবা চামড়া কিংবা ধাতব কোনো পদার্থ বা ধাতব কোনো বস্তুর গায়ে কালি দিয়ে লিখে মনের কথাগুলো প্রকাশ করত। আর সেখান থেকেই মূলত আসলে চিঠির উৎপত্তি। পরবর্তীতে আমরা দেখেছি যে যখন কাগজের আবিষ্কার হয়, কলমের আবিষ্কার হয়, তখন কাগজে এবং কলমে লেখালেখি শুরু হয়। একসময় আসলে চিঠির প্রচলনটা এত বেশি মর্যাদাপূর্ণ ছিল, একজন সুন্দর চিঠি লেখক মানুষের কাছে অনেক সমাদৃত হতো। আমরা বিশেষ করে রবীন্দ্রনাথের ছাড়পত্রের কথা যদি বলি, রবীন্দ্রনাথের ছাড়পত্র, সেখানে আমরা দেখেছি অতি সুন্দর একটি লেখা, যে লেখা সাহিত্যের একটি অংশ মাত্র। তো আসলে ভালো লেখা, ভালো চিঠি সাহিত্যেরই একটি অংশ তৈরি হয়। তো এখন বিষয় হলো যে বর্তমান প্রেক্ষাপটে চিঠির ব্যবহারটা অনেকটাই কমে আসলেও
আসলে বাস্তব ক্ষেত্রে অফিস আদালতের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে বিশেষ কোনো প্রয়োজনের ক্ষেত্রে চিঠির ব্যবহার কিন্তু রয়েই গেছে। আমাদের তথ্য প্রযুক্তির এই সময়ে মানুষের সময়কে অতি দ্রুত বাঁচানোর তাগিদে, মানে দ্রুতভাবে কোনো কিছু করার তাগিদে, সময়কে সংক্ষিপ্ত করার তাগিদে এখন আমরা ইলেকট্রনিকভাবে, বিশেষ করে ইমেইল করে অথবা আমরা সেন্ড করে অথবা মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে আমরা আজকাল আমাদের মনের কথাগুলো প্রকাশ করছি। কিন্তু তোমরা মনে রাখবে যে আসলে চিঠি হচ্ছে যে মনের কথা প্রকাশ করার যে মাধ্যম, অর্থাৎ আমরা মনের কথাগুলো অন্যের কাছে লিখিত আকারে প্রকাশ করি। লিখিত আকারে প্রকাশ করার প্রচলন আগে ছিল, এখন আমরা লিখছি, তবে সেটা হয়তো আমরা মোবাইলের মাধ্যমে অথবা কোনো একটা পর্দায় আমরা কম্পিউটারাইজ করে অথবা কোনোভাবে আমরা লিখে সেটাকে সেন্ড করে পাঠিয়ে দিচ্ছি। একটু পরিবর্তন আসছে, কিন্তু আসলে চিঠির সিস্টেমটা কিন্তু সেই আগের মতোই রয়ে গেছে। হয়তোবা মিডিয়ার পরিবর্তন থাকতে পারে, কিন্তু আসলে আগের মতোই রয়ে গেছে। এর মধ্যে, এই লেখার মধ্যে আমাদের একটা সাহিত্যিক রূপ বা সাহিত্যিক ভাব কিন্তু অবশ্যই প্রকাশ পায়। সেদিক থেকে আমাদের মনে রাখতে হবে যে চিঠি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমাদের আভ্যন্তরীণ সৃজনশীলতা, অর্থাৎ আমাদের মনের মধ্যে যে সৃজনশীলতা, সেটা কিন্তু তৈরি করার একটি মাধ্যম হচ্ছে যে চিঠি। সেজন্য আমাদেরকে সৃজনশীল হতে হবে, অর্থাৎ নিজের মতো করে এটাকে লিখতে হবে। কেউ যদি আসলে অন্যকে দেখে অন্য যেটা লিখছে সেটাই যদি তুমি আসলে প্রকাশ করো, তাহলে কিন্তু আসলে তোমার মানে সৃজনশীলতা হবে না। সেটাকে তুমি আসলে, আমি যেটা মনে করব, তোমার যে উদ্দেশ্য সেটা সফল হবে না। এই জন্য তোমাদেরকে মাথায় রাখতে হবে, চিঠি লিখতে গেলে নিজস্ব স্বকীয়তা থাকতে হবে, অর্থাৎ নিজস্ব ভাবটা তার মধ্যে থাকতে হবে, তাহলেই চিঠিটা পরিপূর্ণ একটি চিঠির রূপ লাভ করবে। আমি তোমাদের একটু বলে রাখি যে তোমরা হয়তোবা আজকাল বিভিন্ন জায়গায় অ্যাসাইনমেন্ট বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে খাতায় লিখো বা তোমাদের অ্যাসাইনমেন্ট শিটেতে তোমরা লিখে দাও। এটা আসলে ঠিক না। আমি মনে করি যে তোমাদের এই ক্লাসগুলো উপভোগ করে সেখান থেকে আসলে সুন্দর করে যদি তোমরা মানে বুঝে যদি নিজের মতো করে লিখে দাও, তাহলে আমার মনে হয় অ্যাসাইনমেন্টের যে মূল্যায়ন, যেটা আমরা অতি উত্তম, সর্বোচ্চ মূল্যায়ন বা উত্তম, তারপরের মূল্যায়ন ভালো, এরকম বিভিন্নভাবে আমরা যে মূল্যায়নটা করি, সে মূল্যায়ন ভালোভাবে মূল্যায়ন করতে আমাদের জন্য সুবিধা হয়। আর আমাদের যে প্রতিষ্ঠান যেভাবে ধারাবাহিকভাবে যে আলোচনাগুলো করে যাচ্ছে, ধারাবাহিকভাবে শিক্ষকরা যেভাবে অ্যাসাইনমেন্টের উপর ক্লাস নিয়ে যাচ্ছে, আমার মনে হয় এর থেকে আমার মনে হয় না যে তোমাদের কোনো অসুবিধা হবে। তোমরা যদি নিয়মিত আমাদের ক্লাসগুলো উপভোগ করো, দেখো, আমাদেরকে যদি বোঝার চেষ্টা করো, দেখার চেষ্টা করো, তাহলে আমি মনে করি তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আর সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আজকের চিঠি থেকে আমরা বিশেষ করে একটি চিঠির মূল অংশ কী থাকে এবং কোন জায়গাগুলো থাকা খুব জরুরি, কোনটি না থাকলে কি অসুবিধা হয়, বিশেষ করে আমি যেটা মূল্যায়নের কথা বললাম সেখানে তোমাদের কি কি সমস্যা হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমি এখন তোমাদের আলোচনা করব। তারপরে আজকের যে প্রশ্ন যেটি রয়েছে সেটি আমি তোমাদের আমি উত্তরটি মোটামুটি একটা নমুনা উত্তর তোমাদের দিয়ে দেব, একটা সলভ করে দেব। তারপরেও তোমরা আসলে বিষয়টি বুঝে নিজের মতো করে লেখার চেষ্টা করতে হবে, তাহলেই আমি মনে করি আমাদের যে উদ্দেশ্যটা সফল হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করবে যে আমাদের একটি চিঠির জন্য এই কয়টি অংশ সাধারণত আমাদের খেয়াল করতে হয়, এই কয়টি অংশ গুরুত্ব দিতে হয়। যেমন মঙ্গলসূচক শব্দ। শুরুতেই আমরা যখন চিঠি লিখি তখন আসলে যারা যে ধর্মের, তারা সেই ধর্মের যে মঙ্গলসূচক শব্দ আমরা সেগুলো ব্যবহার করতে পারি। যেমন তোমরা যদি মুসলমান হও, সেক্ষেত্রে আল্লাহ ভরসা বা খোদা ভরসা এরকম শব্দগুলো ব্যবহার করতে পারো। এরপরে যদি কেউ হিন্দু হয়ে থাকো, সেক্ষেত্রেও তোমরা মোটামুটি ওং শান্তি এরকম অনেক শব্দ ব্যবহার করা যেতে পারে। তো এরকমভাবে আমরা মোটামুটি ব্যবহার করতে পারি। এছাড়া অন্যান্য ধর্মের যারা রয়েছে, তোমরাও তোমাদের যে মঙ্গলসূচক শব্দ সেগুলো তোমরা এখানে ব্যবহার করতে পারো। এগুলো তবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে আমাদের মঙ্গলসূচক শব্দটা অনেকে ব্যবহার করে না,
সেক্ষেত্রে আসলে আমরা এভাবে এতটা গুরুত্ববহ মনে করি না, তোমাদের ইচ্ছার ব্যাপার অনেকটাই ছেড়ে দেওয়া হয়। তবে সাধারণভাবে এটা থাকা উচিত, তোমরা যেটা ভালো মনে করো তোমাদের উপরেই দিলাম। এরপরেই দেখো এখানে ঠিকানা ও তারিখ। আমরা জানি যে একটি চিঠি লিখতে গেলে আমাদের মঙ্গলসূচক শব্দের পরেই আমাদের বাম অংশে আমরা সাধারণত ঠিকানা এবং তারিখ, অর্থাৎ তুমি যেখানে বসে চিঠিটা লিখছো সেই জায়গার ঠিকানাটি তোমাকে দিতে হবে। সেখানে আমরা একটা ঠিকানা, যে কোনো ঠিকানা ব্যবহার করতে পারি, করে মোটামুটি এখানে লিখতে পারি। যদি তোমার প্রশ্নের মধ্যে যদি ঠিকানা দেয়া থাকে তাহলে তোমাকে ওই ঠিকানাটা ব্যবহার করতে হবে। যা আমরা একটি জিনিস খেয়াল করেছি, এখানে নিশ্চয়ই নাম দেওয়া রয়েছে, তাহলে সে নামের ক্ষেত্রেও আমাদের ওই বিষয়টি ফলো করতে হবে, সেটা আমি আসছি একটু পরে। তারপরে তারিখ দিতে হবে, তুমি যে তারিখে চিঠিটা লিখছো সেই তারিখটা দিতে হবে। এরপরে আমরা খেয়াল করি যে প্রাপকের উদ্দেশ্যে সম্বোধন। তুমি আসলে প্রাপকের কাছে যে চিঠিটা লিখবে, আজকের যে শিরোনাম সেটা বন্ধুর কাছে লেখার জন্য, তো সেখানে আমরা সাধারণত জানি যে প্রিয় বলেই আমরা সম্বোধন করি, যে প্রিয় বন্ধু। এখানে মাহিন মোহনা দুইটাই রয়েছে, আমরা যে কোনো একটি ব্যবহার করতে পারবো। প্রাপকের উদ্দেশ্যে সম্বোধনটা আসবে তারপরে সিরিয়ালে। তারপরে আমরা চিঠির মূল বক্তব্য, অর্থাৎ একটি চিঠি লিখতে গেলে বেশ কিছু কথা থাকে, সেই কথাগুলো আমি একটু পরে তোমাদের আলোচনা করব, আমি লিখে দেব। মূল বক্তব্যের মধ্যে মেন কথাগুলো মোটামুটি আসতে হবে, আরও বিস্তারিত তোমরা বলতে পারবো, তবে আমি মেন কথাগুলো তোমাদের লিখে দেবো, দিয়ে মোটামুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে 5 নম্বর অংশে দেখো পত্র লেখকের স্বাক্ষর ও বিদায় সম্ভাষণ। তার মানে তুমি পত্র লেখা শেষ করার পরে তুমি সাধারণত বলে থাকো যে ইতি, অর্থাৎ তোমার নামটা, তুমি যে বন্ধু যে আর কি লিখছো, তোমার বন্ধুর কাছে সবশেষ বলে থাকো যে ইতি তোমার বন্ধু, মানে তোমার নামটা ব্যবহার করে থাকো। সেক্ষেত্রে আমরা এই অংশটা খেয়াল করবো যে পত্র লেখকের স্বাক্ষর এবং বিদায় সম্ভাষণ। সবশেষ আমরা দেখেছি যে খামের উপর ঠিকানা। খামের উপর ঠিকানা এটি চিঠির খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা যখন একটি চিঠি আসলে পোস্ট করতে হয়, মানে পোস্ট অফিসে যখন পাঠিয়ে ফেলে দেওয়া হয়, যখন সে চিঠিটা কোথায় যাবে সেটি যদি ঠিকানা না থাকে, তাহলে আমরা সেটা মৃত চিঠি বা ডেড লেটার অনেক সময় বলে থাকি। মানে এটা তো আসলে মরেই যায়, মানে পড়েই থাকে, তো সেই হিসেবে আমরা এটাকে ডেড লেটার বলতে পারি বা মৃত চিঠি বলতে পারি। সেই জন্য খামের উপর ঠিকানাটা থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের থাকতেই হবে। এবং ঠিকানাটা হতে হবে স্পষ্ট, সঠিক হতে হবে। বাড়ি নাম্বার, রোড নাম্বার, মানে একবার নির্ধারিত জায়গার নাম। তুমি যদি শুধু ঢাকা বলো তাহলে তো চিঠিটা ঠিক ঠিকানা হলো না, ঢাকায় আসলো, বা ঢাকায় এসে কোথায় যাবে চিঠিটা, কার বাড়িতে, কত নাম্বার বাড়িতে, কত নাম্বার রোডে, কোন এলাকায়, সেটিও তোমাদের উল্লেখ থাকতে হবে। এভাবে আমরা ঠিকানাটা লেখার চেষ্টা করব। আমরা যারা খাতা মূল্যায়ন করব এই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল করার চেষ্টা করব। এই জন্য তোমাদেরকে খামের উপরে ঠিকানাটা, প্রেরক এবং প্রাপকের যে ঠিকানা আমি দেখাবো, একটু পরে দেখাবো, তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই স্পষ্ট হতে হবে, সুন্দর হতে হবে, সঠিক হতে হবে, মানে সিস্টেমটা সঠিক হতে হবে। ঠিকানা যেটাই হোক না কেন, তবে সিস্টেমটা সঠিক হতে হবে, অন্যথায় মূল্যায়নের ক্ষেত্রে আমাদের মানে মূল্যায়নটা হয়তো ভালো হবে না। তো এই 6টি বিষয়কে আমরা সাধারণত চিঠির ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে থাকি। এই 6টি বিষয় একটি চিঠিতে অবশ্যই থাকতে হবে। এই 6টি বিষয়ের কোনো একটি বিষয় যদি বাদ পড়ে যায়, কোনো একটি বিষয় যদি আমাদের এখান থেকে না থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে মনে করব যে আসলে চিঠিটা একটা পরিপূর্ণ চিঠি না। সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে এই চিঠিগুলো। তো যাই হোক বন্ধুরা, তাহলে চলো আমরা আজকের এই প্রশ্নটি আমরা একটু সলভ করে নেওয়ার চেষ্টা করি। তোমরা তোমাদের সাথে কাগজ কলম তোমরা নেওয়ার চেষ্টা করো, তোমাদের কাছে কাগজ কলম অবশ্যই নাও, যাতে আমি যেগুলো বলবো, আমি যেগুলো বুঝিয়ে দেবো, এগুলো তোমরা যেন একটু এন্ট্রি করে রাখতে পারো, একটু টুকে রাখতে পারো, যাতে তোমাদের নিজস্বভাবে লেখার ক্ষেত্রে খুব সুন্দর হয়, ভালো হয়। তো ঠিক আছে, তোমরা প্রস্তুত হও, আমি বোর্ডটা ক্লিয়ার করে নিই। তোমাদেরকে একটি বিষয়ে স্পষ্ট করে দিই যে আমাদের কিন্তু এখানে নাম মাহিন মোহনা দুটো নাম উল্লেখ রয়েছে।
মানে তোমার নাম, মানে তোমার নাম দেওয়া রয়েছে মাহিন বা মোহনা, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। বিশেষ করে তোমরা যারা ছেলে আসো, ছাত্র আসো, তোমরা মাহিনটা ব্যবহার করতে পারো। আর তোমরা যারা মেয়ে আসো, তোমরা যারা ছাত্রী আসো, তোমরা মোহনাটা ব্যবহার করতে পারো। এভাবে ব্যবহার করা যেতে পারে। এর পাশাপাশি দেখো খেলার সাথে সাজিদ সাজেদা, সেখানেও আমাদের একটু খেয়াল করতে হবে। যদি আমরা এখানে মাহিন ব্যবহার করি তাহলে এখানে সাজিদ ব্যবহার করা ভালো, মোহনা ব্যবহার করলে সাজেদা ব্যবহার করা ভালো। ঠিক একইভাবে যে বন্ধুর কাছে তোমরা চিঠিটা লিখবে সেই বন্ধুর নাফিস নাফিসা, তুমি যদি এখানে ছাত্র হও তাহলে নাফিস এবং ছাত্রী হলে নাফিসা, এভাবে তোমরা ব্যবহার করতে পারো। যেখানে আমাদের অপশান দেওয়া রয়েছে তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো, তবে উভয়টা না ব্যবহার করাই ভালো। আমাদের চিঠিটাকে একটা পরিপূর্ণ ভালো চিঠি হওয়ার জন্য আমাদের একটি নাম ব্যবহার করাই শ্রেয়। তো আমরা বোর্ডে চলে যাই। তোমরা নিশ্চয় সবাই প্রস্তুত হয়েছ। আমরা খেয়াল করি কিভাবে লিখতে হবে। আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আসলে মঙ্গলসূচক একটি শব্দ আমরা ব্যবহার করব। তো আসলে আমি সবটাই ব্যবহার করে যাব, তোমরা যে কোনো একটি গ্রহণ করবে। আমরা যদি বলি আল্লাহ ভরসা, অথবা অঙ্গতে ব্যবহার করতে পারো, যার যেটি ভালো লাগে, যে কোনো একটি তোমরা ইউজ করবে। এরপরে আমাদের যদি এটাই যদি আমাদের যদি হয়ে থাকে, এটা যদি আমাদের খাতার মার্জিন হয়ে থাকে, আমরা মোটামুটি এভাবে ব্যবহার করব। এরপরে আমরা ব্যবহার করব, আমরা এরপরে তুমি যেখান থেকে বসে চিঠিটা লিখছো, তাহলে আমরা যদি বলি 5 নং আরমানি টোলা, পরে দিই কেপি ঘোষ রোড, আরমানি টোলা, ঢাকা 1100। তারিখ ব্যবহার করি, আজকের তারিখটাই ব্যবহার করি 7/12/2020, অথবা লিখতে পারো 7 ডিসেম্বর 2020। এভাবে যদি লিখতে পারো, যেমন এভাবে লেখা যেতে পারে 7 ডিসেম্বর 2020। যে কোনো একটি অংশ ব্যবহার করবা, যে কোনো একটি তোমরা ব্যবহার করার চেষ্টা করবা। এরপরে আমাদের সম্বোধন করব আমরা প্রিয়। এখন আমরা নিশ্চয়ই এখানে খেয়াল করব যে মাহিন মোহনা চিঠি লিখবে নাফিস নাফিসাকে, আর করোনায় আক্রান্ত হয়েছে সাজিদ এবং সাজেদা। এই দুইজন করোনায় আক্রান্ত, মানে দুইজনের একজন, মানে দুইজন বলতে আমরা যাকে ব্যবহার করব, যার নামটা ব্যবহার করব, সেই করোনায় আক্রান্ত হয়েছে। তো এখন নিশ্চয়ই আমরা এখানে আমি দুইটা নামই ব্যবহার করি, তোমরা যে কোনো একটা ব্যবহার করবে। মাহিন মোহনা, মাহিন মোহনা তো লিখছি, নাফিস
নাফিসা। নিশ্চয় খেয়াল করবে, নাফিস নাফিসাকে একটি চিঠি লেখো। তাহলে নাফিস নাফিসাকে যদি আমরা চিঠি লিখি, তাহলে আমরা নাফিস নাফিসা এখানে নিয়ে প্রিয়, অর্থাৎ তার কাছে আমরা চিঠিটা লিখছি। তো এক্ষেত্রে আমরা তার কাছে যখন লিখব, আমি মোটামুটি কিছুটা লেখার চেষ্টা করছি, তোমরা দেখার চেষ্টা করো। দেখো এখানে আশা করি সৃষ্টিকর্তার কৃপায় তুমি ভালো আছো। গত কয়েক দিন আগে তোমার একটি চিঠি পেলাম। তুমি আমার মনের অবস্থা, তুমি তোমার চিঠিতে, একটু আরো ভালো হবে, তুমি তোমার চিঠিতে আমার মনের অবস্থা সম্পর্কে জানতে চেয়েছো। আসলে আমার মনের অবস্থা বেশি ভালো নেই, কারণ গত কয়দিন আগে আমার বন্ধু, আমি এখানে সাজিদ অথবা সাজেদা দুটাই লিখে দিচ্ছি, তোমরা একটা লিখবে, সাজিদ অথবা সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে এখন আমরা উপরে লিখি,
সে এখন আর আমাদের সাথে বিকালে দরকার নেই, আমাদের সাথে খেলতে আসে না। তাছাড়া আমিও তাকে দেখতে যেতে পারছি না, কারণ দরকার নেই। তুমি জানো যে করোনা ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে। তাই তার সাথে দেখা করা নিষেধ। প্রিয় বন্ধু, তুমি মনে রেখো, করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে আমাদের সকলকে মাস্ক পরার বিকল্প নেই। তাছাড়া এ ভাইরাস প্রতিরোধে নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া এবং নাক চোখ ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা সহ
একটু সময় পর পর হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করা জরুরি। এরপরে আমরা বাকি অংশ লিখে দেবো, আমি এটা কমপ্লিট করে দিচ্ছি। তবে তোমাদের মনে রাখতে হবে যে আমাদের আমি একটি নমুনা উত্তর তোমাদের দিচ্ছি, তোমরা এটা পরিবর্তন করে তোমাদের মতো করে তোমরা লিখতে পারবে। তবে আমি যে কথাগুলো লিখেছি এই কথাগুলো থেকে তোমরা নিশ্চয়ই একটা জিনিস বুঝতে পেরেছো যে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে গেলে আমাদের মাস্ক পরিধান অত্যন্ত জরুরি। তাছাড়া ভাইরাস প্রতিরোধে নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া, নাক চোখ ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা এবং একটু সময় পর পর আমাদের হাত ডাবল হয়ে গেছে আমরা করে দিই, হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করা খুব জরুরি। তো শেষ কথায় আমাদের বলতে হবে যে প্রিয় বন্ধু, আজ আর নয়, তখন তোমার বন্ধুর বাবা মার খোঁজখবর নিতে হবে, পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজখবর নিতে হবে, নিয়ে আমাদের শেষ পর্যায়ে চিঠিটা লিখতে। এর মধ্যে তোমরা মাথায় রাখবে যে আমি কথাগুলো যা লিখে দিয়েছি আরও কথা তোমরা এর মধ্যে যুক্ত করতে পারো তোমার ইচ্ছা মতো। বারবার বলছি, তুমি যখন লিখবে তখন যেন একই না হয়। আমি যেটা লিখে দিয়েছি এটা নমুনা, আমারটাই লিখতে হবে এমন কোনো কথা নেই, তুমি তোমার মতো করে লিখবে, যেন পরিবর্তন করে আমি শুধু তোমাদের বুঝিয়ে দিলাম যে এই ধরনের কথাগুলো আসলে ভালো হয়, এটা মাথায় রাখার চেষ্টা করবা। তখন শেষ কথায় আমরা আসি এখনো। বন্ধু, আজ আর নয়, খালা খালু এবং তোমার পরিবারের সকলে আশা করি ভালো আছেন। তুমি সব সময় সাবধানে থেকে তোমার পড়াশোনা চালিয়ে যাবে। আমার ও আমার পরিবারের সকলের জন্য দোয়া করবে।
আমরা মোটামুটি শেষ অংশে এই কথাগুলো লিখতে পারি। তোমরা তোমাদের মতো করে আরও এখানে তোমরা যুক্ত করতে পারো, দোয়া করবে, তুমি নিয়মিত আমার কাছে চিঠি লিখবে, আমি তোমার কাছে চিঠি লিখবো, এভাবে তো আমরা শেষ কথায় আরও কথা বলতে পারি। তোমাদের মধ্যে আমি শুরুতেই তোমাদের বলেছি তোমাদের এর মধ্যে সৃজনশীলতা আসতে হবে। তোমরা নিজেরা সৃজন করে অনেক কিছু এখানে লেখার চেষ্টা করবে, তাহলে আরও বেশি ভালো হবে। তো ইতি তোমার প্রিয় আমরা যে কোনো একটা ব্যবহার করব, মাহিন অথবা মোহনা। আমরা যেটি ব্যবহার করব একটা ব্যবহার, আমি নিশ্চয়ই তোমাদের বলেছি যে আমরা যে কোনো একটা নাম ব্যবহার করবো। আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট করার সময় একাধিক নামটা রাখবো না। আমি এখানে একাধিক দিয়েছি তোমাদের সুবিধার্থে, মানে আমি জানি না তোমরা কোনটা ব্যবহার করবা, তবে তোমার নাম ব্যবহার করতে পারবে না, যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে নির্ধারণ করে দিয়েছে এই দুইটার থেকে একটি ব্যবহার করতে হবে, এই দুটার থেকে একটি ব্যবহার করতে হবে, এই দুটার থেকে একটি ব্যবহার করতে হবে করে আমরা একটা পরিপূর্ণ চিঠি লেখার চেষ্টা করব। এই মোটামুটি আমাদের চিঠির মূল যে আলোচনা সেটা হয়ে গেল, অর্থাৎ তারপরে শেষে যেটা মানে আমাদের থাকে সেটা হচ্ছে যে পত্রলেখকের যে সম্ভাষণ বা স্বাক্ষর, বিদায় সম্ভাষণ বা স্বাক্ষর এখানে হয়ে গেছে, এটাই শেষ, এই অংশটিকে বলা হয়। এরপরে আমরা সবশেষ যে অংশ সেটা হচ্ছে যে আমরা খামের উপরে আমাদের যে মানে ঠিকানা, সেই ঠিকানাটা নিয়ে আমি কথা বলবো বলেই আজকে অ্যাসাইনমেন্টের কাজটা শেষ হবে। তবে একটি বিষয়ে তোমাদের একটু ধারণা দিই, আমি কিন্তু সব কিছুকে দেখো একেবারে বাম পাশ সেভে লেখার চেষ্টা করেছি। এইটা একেবারেই তোমরা লেটেস্ট সিস্টেমে তোমরা এটা ব্যবহার করতে পারো। আসলে এটা আমরা অনেক সময় বিভিন্ন দেশের বিভিন্ন লেখালেখিকে ফলো করি, সেই হিসেবে আমরা সর্বশেষ পদ্ধতি এটাকে নিতে পারি। এর জন্য যে তোমার নম্বর কম বেশি হবে এটা নয়। আসলে এই যে ইতি তোমার প্রিয় মাহিন মোহনা, এটি যদি তুমি এখানে দিতে হয় কোনো কথা নেই, তুমি এটাকে ডান পাশে এনে দিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা শুরুতে তারিখ, ঠিকানা এগুলো আমি বাম পাশে রেখেছি, তুমি এগুলোকে ডান পাশে দিলে যে হবে না, নম্বর কম দিবে, আসলে এই ধরনের কোনো সেন্টিমেন্ট নেই, সবটাই ঠিক। তবে আমরা এখন আধুনিকভাবে আমরা এটা ব্যবহার করি, সেজন্য তোমাদেরকে পরামর্শ দিচ্ছি এটা ব্যবহার করার চেষ্টা করবে, এ নিয়ে তোমাদের বিভ্রান্তি হওয়ার প্রয়োজন নেই। সবশেষে এবার আমরা আসি, আমরা একটি খাম কিভাবে আমরা লিখব, এবং এই বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদের ফার্স্টেই বলেছিলাম যে খামের উপরে যদি ঠিকমতো না লেখা হয়, আমি মনে করি যে সেই চিঠিটা আসলে পরিপূর্ণ চিঠি হয় না। সেখানে আমরা দেখেছি যে একটি ডেড চিঠি, যেটাকে মৃত চিঠি বা ডেড লেটার বলে আখ্যায়িত করা হয়, সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা শেষে আসলে একটু খাতার এরকম মিডিল পয়েন্টে আমরা লেখার চেষ্টা করব। আমি এপাশে একটু জায়গা রাখবো, এপাশে একটু জায়গা রাখবো, রেখে এরকম মিডিল পয়েন্টে আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে মাঝখানে আমরা একটা সুন্দর দাগ দিয়ে দিতে পারি। অনেকে এভাবে 3টা দাগ দিয়ে এটা আকর্ষণীয় করতে পারবে, অসুবিধা নেই, তোমার ইচ্ছা, ভালো লাগবে, না করলেও কোনো সমস্যা নেই। আমরা নিশ্চয়ই এই কর্নারে আমরা ছোট করে একটু লিখবো এখানে ডাক টিকিট। আমরা কেন আমি এটাও ব্যাখ্যা করব যে সব সময় আসলে ডাক টিকিট বা টিকেট অনেকে লেখে, টিকিট, আমরা এটা মাথায় রাখার চেষ্টা করব। তো এখানে ডাক টিকিটটা থাকে এই জন্য যখন কোনো খামটা চলে যায় তখন আমাদের মাথায় রাখতে হবে যে খামের উপরে অবশ্যই ডাক টিকিট লিখতে হয়, ডাক টিকিট মেরে দিতে হয়। ডাক টিকিট মানে নির্দিষ্ট টাকার পরিমাণ দিয়ে টিকিট থাকে, এটি যদি না দেওয়া হয় তাহলে চিঠিটা নির্ধারিত জায়গায় যে খরচ লাগে, সরকারি একটা নির্ধারণ রয়েছে যে এই পরিমাণ খরচ রয়েছে, হয়তো 10 টাকা 5 টাকা, সেটা খুব কম, খুবই কম, সেই পরিমাণ খরচটার জন্য একটা টিকিট সরকারিভাবে নির্ধারণ থাকে, ওটা এখানে মারতে হয়, মেরে পাঠাতে হয়। তো এখানে আমাদের আরেকটা জিনিস তোমাদের মধ্যে খুব সমস্যা হয়, এখানে আমরা মনে রাখবো যে এখানে প্রাপক, এটিকে আমরা যেন উল্টাপাল্টা না করি। এখানে প্রাপক, এখানে হয় প্রেরক। আমরা এই জিনিসটিকে অনেকেই কিন্তু বন্ধুরা তোমরা উল্টাপাল্টা করে ফেলো, উল্টাপাল্টা লেখো, আমাদের এটা যেন কোনোভাবেই ভুল না হয়। প্রেরক, প্রাপক। এখন প্রেরককে প্রাপককে
আগে প্রাপকটাকে আমরা ফাইনাল করি। প্রাপক হচ্ছে যে যিনি পাবেন, অর্থাৎ আমরা যার কাছে চিঠিটা লিখেছি, আমরা চিঠিটা লিখেছি কিন্তু নাফিস নাফিসাকে, কারণ এই যে বন্ধু নাফিস নাফিসাকে একটি চিঠি লেখো, তো তোমরা লিখছো নিশ্চয় নাফিস নামে, তাহলে আমরা এখান থেকে যার নাম ব্যবহার করব একজনের, আমি বলেছি দুইজনের না, আমি লিখছি দুইজনের, তোমরা অবশ্যই দুইজনের নাম লিখবে না, একজনের নাম লিখবে। নাফিস নাফিসা, তোমরা যে কোনো একটা ইউজ করবে, নাফিসা। এবার আমরা এখানে তোমরা দিতে পারো পিতা, যদিও উল্লেখ নেই আমরা বলতে পারি পিতা মোহাম্মদ মোতাহার হোসেন। এখন যেহেতু তুমি আরমানিটোলায় বসে ঠিকানাটা দিয়ে তুমি চিঠি লিখছো, নিশ্চয়ই চিঠিটা দূরে কোথাও হতে পারে, তোমার নিজের অন্য কোনো জেলায় হতে পারে। আমি যদি বলি 50 RP রোড, খুলনা, আমি তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি, এই যে 50 নাম্বার বাড়ি RP রোড, এই রোডের 50 নাম্বার বাড়িতে মোহাম্মদ মোতাহার হোসেনের ছেলে নাফিস অথবা নাফিসা, যার কথা বললাম, বা ছেলে বা মেয়ে, আর খুলনা। এভাবে আমাদের আসলে ঠিকানাটা লিখতে হয়। যখন চিঠিটা বাইরে চলে যায়, বাইরে কোনো কান্ট্রিতে চলে যায়, তখন সেই দেশের নামটা লিখতে হয়, সেটা পরে। আমরা এটা তো এই ধরনের কাজ তোমাদের এখন নেই, আমরা মোটামুটি ঠিকানাটা পরিপূর্ণভাবে লেখার জন্য। এছাড়া যদি চিঠিটা গ্রামে চলে যায়, তাহলে পিতার নাম দিয়ে গ্রাম, পোস্ট, মানে যেটাকে ডাকঘর বলি, তারপর উপজেলা, তারপর জেলা, এভাবে আমরা ভাগ করে দিতে পারি, তাও হবে। আমি এটা শহরে দিয়েছি, শহরে এভাবে লিখলে হবে। সেভাবে যদি গ্রামে লিখতে চাও তাহলে সেভাবে দেখা যাবে। এরপরে প্রেরক। প্রেরক এখানে নিশ্চয় মাথায় রাখতে হবে যে প্রেরক হচ্ছে প্রেরণ করছে, প্রেরণ করছে, পাঠাচ্ছে। কে পাঠাচ্ছে? তুমি পাঠাচ্ছ। তুমি পাঠাচ্ছ, কে পাঠাচ্ছে? তোমার নাম ছিল কি? মাহিন। মাহিন মোহনা। তার মানে আমি বলেছি যে কোনো একটি তোমরা কি ব্যবহার করবে আমি জানি না, তুমি যেটা ব্যবহার করবে সেটি এখানে লিখবে। আমি দুটো লিখে দিয়েছি, তোমার যেটা ব্যবহার করার ইচ্ছা সেটি তুমি লিখবে। আর হচ্ছে যে এবার ঠিকানাটা আমরা কিন্তু লিখে দিয়েছি, আমি শুরুতেই তোমাদের লিখে দিয়েছিলাম 5 নং PK ঘোষ রোড বাই স্ট্রিট, ঘোষ রোড বাই স্ট্রিট যেটা দেওয়া ছিল সেটাই লিখলে হবে। রোড, আরমানিটোলা, ঢাকা। এটি হচ্ছে একটি পরিপূর্ণ ঠিকানা। এই ঠিকানা অনুযায়ী আমাদের এইভাবে সুন্দর করে লিখতে হয়। তো এভাবে যদি আমরা একটা চিঠি লিখি, আসলে আমি মনে করি যে তোমরা ইউটিউব থেকে কোনো জায়গা থেকে দেখে না দেখে আমাদের এই বিষয়টি যদি ফলো করার চেষ্টা করো, তুমি যদি এর মধ্যে সৃজনশীলতা নিয়ে আসো, আমরা যখন খাতা মূল্যায়ন করব অতি উত্তম আমি বলেছি, এর আগে বলেছি, ভালো যখন আমরা লিখব তখন আমরা বুঝবো যে আসলে তুমি নিজের মতোই লিখেছো। তাহলে আমি মনে করি যে তোমাদের ভালো যে আমাদের কমেন্টটা সেটা দিতে সুবিধা হয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকবে। করোনার এই দুঃসময়ে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে না, আমাদের অনেক কষ্ট লাগছে বা ভালো লাগছে না। তোমাদের সাথে দেখা হলে মানে খুব ভালো লাগতো। আমাদের এই প্রতিষ্ঠানটা আরও বেশি প্রতিষ্ঠান কোলাহল মুখর হতো, আমরা খুব মজা পেতাম। এখন আমাদেরও খুব ভালো লাগে না। তো তোমরা আরেকটু ওয়েট করো, আশা করি খুব দ্রুতই হয়তো বা প্রতিষ্ঠান খুলে যাবে, একটু পরিস্থিতি ভালো হলে খুলে যাবে, তোমাদের সাথে দেখা হবে, আমরা আবার আগের নিয়মিত ক্লাসে হাজির হতে পারবো। তোমরা বাইরে যাবে না, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে। আর আমি যে কথাগুলো বলেছি, হাত ধুতে হবে নিয়মিত, অবশ্যই সচেতন থাকতে হবে। এই সময় কিন্তু করোনার প্রকোপ একটু বেশি। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকবে। ধন্যবাদ।